নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বিনা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। আফগানিস্তানের রাজধানী কাবুলের দুটি এলাকায় জঙ্গি গোষ্ঠী তালেবানের হামলায় অন্তত 16 জন নিহত এবং 50 জন আহত হয়েছে। চলে গেলেন রাজ্যের প্রথম আলিম মাওলানা সুলতান আহমেদ। গতকাল ভোরে সোনামুড়া মতিনগরের ফকিরাতুল্লাহ বাড়িতে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। বৃহস্পতিবার ভারতের অন্যতম অত্যাধুনিক সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। এখন নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। ত্রিপুরায় সব থেকে বেশি বিক্রি হওয়া ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার, যা আপনার ঘরকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউ টিন। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। আফগানিস্তানের রাজধানী কাবুলের দুটি এলাকায় জঙ্গি গোষ্ঠী তালেবানের হামলায় অন্তত 16 জন নিহত ও 50 জন আহত হয়েছে। বুধবার এই হামলার দায় স্বীকার করে তালেবান জানিয়েছে তারা কাবুলে পুলিশ, সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে লক্ষ্য করে হামলা দুটি চালিয়েছে। আফগানিস্তানের রাজধানী কাবুলের দুটি এলাকায় জঙ্গি গোষ্ঠী তালেবানের হামলায় অন্তত 16 জন নিহত ও 50 জন আহত হয়েছেন। বুধবারে এই হামলার দায় স্বীকার করে তালেবান জানিয়েছে তারা কাবুলে পুলিশ, সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে লক্ষ্য করে হামলা দুটি চালিয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে শহরের পশ্চিম দিকে পুলিশ সদর দপ্তরের কাছে একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। প্রচণ্ড এই বিস্ফোরণের শব্দ পুরো শহর থেকে শোনা গেছে। বিস্ফোরণের পরপরই নিরাপত্তা বাহিনীগুলো সঙ্গে হামলাকারীদের বন্দুক যুদ্ধ শুরু হয়। একটি সামরিক প্রশিক্ষণ স্কুলের কাছে অবস্থিত পুলিশ সদর দপ্তরে হামলাকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনী কয়েক ঘন্টা ধরে লড়াই চলে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ জানিয়েছেন শেষ বিকালের দিকে হামলা রুখে দেওয়া হয় এবং ওই এলাকাটিতে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনীগুলো। এই হামলা শুরু হওয়ার 1 মিনিট পরে কাবুলের পূর্ব দিকে আফগানিস্তানের প্রধান গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ডিরেক্টর ফর সিকিউরিটির দপ্তরেও হামলা চালানো হয়। এই দুটি হামলায় 11 বেসামরিক সহ 16 জন নিহত হয়েছে বলে দানিশ জানিয়েছেন। পাশাপাশি শিশু ও নারী সহ আরও 50 জন আহত হয়েছেন।
এনডিএসের দপ্তরে চালানো হামলার বিষয়ে সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা আব্দুল নাসির বলেছেন, 2 সন্ত্রাসী এক ভবনে ঢুকে পড়ে। তাদের একজন আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়, অপরজনকে আফগান নিরাপত্তা কর্মকর্তারা গুলি করে হত্যা করে। তালেবানের পাঠানো এক বিবৃতিতে গোষ্ঠীটির এক মুখপাত্র এসব হামলার বহু সেনা, পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছে বলে দাবি করেছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। চলে গেলেন রাজ্যের প্রথম আলিম মাওলানা সুলতান আহমেদ। গতকাল ভোরে সোনামুড়ার মতিনগর ফকিরাতুল্লাহ বাড়িতে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে এসেছে। রাজ্যের প্রথম আলিম মাওলানা সুলতান আহমেদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল ভোর রাত 3টার সময় সোনামুড়ার মতিনগরের ফকিরাতুল্লাহ বাড়িতে তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সারা রাজ্যে মুসলিম অংশের জনগণের মধ্যে ছড়িয়ে পড়ে শোক বার্তা। মৃত্যুকালে বয়স হয়েছিল 75 বছর। বলা যায়, পূর্ব পাকিস্তান থেকে আলিয়া মাদ্রাসা থেকে টাইটেল পাশ করেন তিনি। সর্বপ্রথম সোনামুড়া দুর্গাপুরে ছোট্ট একটি মুক্তর দিয়ে শুরু করেন দ্বীন ইসলাম শিক্ষা। তারপর সর্ববৃহৎ সোনামুড়া দাউদা রানী মাদ্রাসার বর্তমান ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা। তাছাড়া সারা রাজ্যের বিভিন্ন কোয়েমি মাদ্রাসা ও হাফিজি মাদ্রাসার প্রতিষ্ঠাতাও তিনি। বলা যায়, মাওলানা ও সুবক্তা হিসেবেও রাজ্যে এক চেনামুখ মাওলানা সুলতান আহমেদ। শুক্রবার বিকেল 4:30টায় ফকিরাতুল্লাহ বিদ্যালয়ে মাটি হয় শেষ অনুষ্ঠানটি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজ্যের এরাবিক ফোরামের মাওলানা ইয়াসিন। আল্লাহ হযরত মাওলানা সুলতান আহমদ সাহেবের মৃত্যুতে আমরা সারা রাজ্যবাসী আমরা শোকার্ত। এই শোকার্ত হিসাবে আমাদের রাজ্যবাসীর মধ্যে একটা অত্যন্ত দুঃখের বেদনা। ধনী দরিদ্র, হিন্দু মুসলমান, পাহাড়ি বাঙালি সকলের ভিতরে আমাদের একটা দুঃখ বেদনা আজ আমাদের মধ্যে হঠাৎ করে একটা উদযাপিত হচ্ছে। সেই ঘটনার লক্ষ্যে আজ আমরা মতিনগর ফকিরাতুল্লাহ মসজিদের সামনে উনার শেষ কৃতিত্ব নামাজের মধ্যে আজকে হাজার হাজার মুসলিম সমবেত হয়ে উনার শেষ কার্যকে আমরা সমাধান করতে যাচ্ছি। জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি মুফতি আব্দুল মুমিন ও শোকবার্তায় বলেন, আজকে আলহাজ হযরত মাওলানা সুলতান আহমদ সাহেবের মৃত্যুতে আমরা গোটা মুসলিম সমাজ খুব দুঃখিত অনুতপ্ত। ত্রিপুরাতে হযরত মাওলানা সুলতান আহমদের অবদান অনেক বেশি। শিক্ষা খাতে, সামাজিক খাতে, সমাজ সংস্কারমূলক অবস্থাতে ত্রিপুরার এরকম কোনো আনাচে কানাচে বাকি নাই যেখানে উনি সমাজ সংস্কার করতে এবং শিক্ষাকে বিকাশ করতে চেষ্টা করেন নাই। ওনার সবচেয়ে বড় অবদান হলো দাউদা রানী মাদ্রাসাটা আজকে ফাজিল স্তরের হয়েছে এবং ওনার যে ছাত্ররা ত্রিপুরা আনাচে কানাচে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে এবং পিছিয়ে পড়া মুসলিম সমাজকে ওনার মিশনের দ্বারা আজকে অনেক আগে নিয়েছে। আমরা ওনার কাছে কৃতজ্ঞ। ত্রিপুরার সংখ্যালঘুরা ওনার এই অবদান কোনোদিন ভুলবে না। আমরা ওনার আত্মার সৎকামনা করে আজকে এই ওনার নিজ বাড়ি এই ফকিরাতুল্লাহ মতিনগরে লক্ষাধিক লোকের সমাবেশে ওনাকে শেষ বিদায় দেওয়ার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমরা ওনার এই পরিবারবর্জনকে সমবেদনা জানাই এবং ওনার আত্মার সদ্গতি কামনা করি। অন্যান্য সংগঠন ও শোকবার্তায় তার আত্মার সদ্গতি কামনা করেছেন। মৃত্যুকালে রেখে গেছেন এক ছেলে ও 6 মেয়ে। শেষ অনুষ্ঠানে বিশিষ্ট জন ছাড়াও সারা রাজ্য থেকে অগণিত লোক সমাগত হয়েছেন ফকিরাতুল্লায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বৃহস্পতিবার ভারতের অন্যতম অত্যাধুনিক সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। ভারত সরকারের নির্মাণ সংস্থা এনবিসিসি 82 কোটি টাকা ব্যয়ে এটি নির্মাণ করেন। বৃহস্পতিবার বিকেলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলা শহরের পার্শ্ববর্তী চান্দিনামুড়া এলাকায় অত্যাধুনিক সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। বৃহস্পতিবার বিকেলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে তিনি এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, আগরতলা শহরের পরিবেশ সুস্থ, স্বাস্থ্যকর ও সতেজ রাখা প্রকল্পের প্রধান কাজ। রাজ্য সরকার সবসময় সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করছে। এই যে সমাজ ব্যবস্থায় আমরা যারা আছি তার একটা স্বাস্থ্যকর পরিবেশ পরিমণ্ডল রক্ষা করা বা সুরক্ষিত করা। পরিবেশ পরিমণ্ডল যদি স্বাস্থ্যকর না হয় তাহলে আমরা আক্রান্ত হব, রোগাক্রান্ত হব এবং অকালে বেঘুরে আমাদের জীবন সংশয় হবে। সারা আগরতলাকে একসাথে না নিয়ে ভাগ ভাগ করে ছোট ছোট এলাকা ধরে এবং যে যে এলাকায় বাড়িঘর তুলনামূলকভাবে কম সেই এলাকাগুলোকে অগ্রাধিকার দিয়ে কাজটা প্রথমে আমরা হাতে নেই এবং এটাই এখন
সুসম্পন্ন হয়ে এই চালু হলো। তো এই সবটার মূল জিনিস হচ্ছে একটা স্বাস্থ্যকর, একটা অনুকূল সহায়ক পরিবেশ যা মানুষকে ভালোভাবে থাকতে সাহায্য করতে পারে। এছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী মানিক দে, আগরতলা পুর নিগমের মেয়র ডক্টর প্রফুল্লজি সিনহা, 2 বিধায়ক জুমু সরকার ও রতন দাস, পশ্চিম জেলার জেলাশাসক মিলিন্দ রামটেক প্রমুখ। ভারত সরকারের নির্মাণ সংস্থা NBCC 82 কোটি টাকা ব্যয়ে এটি নির্মাণ করেছে। 44 কিলোমিটার দীর্ঘ পাইপলাইনের মাধ্যমে আগরতলা পুর নিগমের উত্তরাঞ্চলের 2300 বাড়ির প্রয় প্রণালীর বর্জ্য পদার্থ টেনে নিয়ে তা প্রক্রিয়া করবে। প্রক্রিয়া করার পর খুব কম পরিমাণ অবশেষ থাকবে। 2040 সাল পর্যন্ত এই প্ল্যান্ট কাজ করতে পারবে। উত্তরাঞ্চলের পাশাপাশি পরবর্তী সময় মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলকে এই প্ল্যান্টের আওতায় আনা হবে। এটি উত্তর পূর্ব ভারতের মধ্যে অন্যতম এক অত্যাধুনিক সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। অলংকারে বিকশিত হয় নারীর সৌন্দর্য, আর সোনামুড়ায় এই প্রথম স্বর্ণালঙ্কারের এক্সক্লুসিভ শোরুম SH জুয়েলারি। 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা যেমন নেকলেস, চেইন, চূড়, বালা, মান্তাসা, কানের দুল এবং শাখা বাঁধানোর বিপুল সম্ভার রয়েছে SH জুয়েলারিতে। তাছাড়া রয়েছে বিয়ের গহনার বিপুল সমাহার, রয়েছে পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। SH জুয়েলারি, অফিস লেন, সোনামুড়া। সবার সাদর আমন্ত্রণ রইল। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। কলকাতা, দিল্লি, মুম্বাইয়ের পর এখন আগরতলা থেকে যে কোনো দেশের ভিসার জন্য আবেদন করতে পারেন। দুবাই, কাতার, ওমান, সৌদি আরব, মালয়েশিয়া, কুয়েত সহ বিভিন্ন দেশে প্রচুর শূন্যপদ। আজই ভিসার জন্য যোগাযোগ করুন। এখন সরাসরি অফিসে এসে পছন্দমতো দেশের ভিসার জন্য আবেদন করুন। যে কোনো যোগ্যতায় ভিসা পাওয়া যায়। ঠিকানা ত্রিপুরা ভিসা কনসালটেন্সি, আইতর্মা সেন্টার, রুম নাম্বার 323, ফোন নাম্বার 7085516877। সুর ও নৃত্য সোনায় কল্পিত। আমাদের সব ভাবনার সঙ্গেই জড়িয়ে আছে সোনা। তাই যেভাবেই আমরা নিজেদের প্রকাশ করি না কেন, আমাদের কল্পনা রূপ নেয় সোনার অলঙ্কারে। আসুন বরণ করে নিন সুর ও ছন্দ শোভিত সেই মোহময় রূপ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা, মুম্বাই। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। বিজ্ঞাপনী বিরতির পর স্বাগত। কেরলে ফের উত্তপ্ত রাজনৈতিক সংঘর্ষে মধ্যপ্রদেশের এক সংঘ নেতা রাজ্যে RSS কর্মীদের হত্যার অভিযোগ তুলে সেজন্য বাম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে দায়ী করে তার 1 কোটি টাকা মাথার দাম ঘোষণা করেন বৃহস্পতিবার। কেরলে ফের উত্তপ্ত রাজনৈতিক সংঘর্ষে মধ্যপ্রদেশের এক সংঘ নেতা রাজ্যে RSS কর্মীদের হত্যার অভিযোগ তুলে সেজন্য বাম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে দায়ী করে তার 1 কোটি টাকা মাথার দাম ঘোষণা করেন গতকাল। বিজয়নের মাথা কেটে আনতে পারলে দরকার হলে নিজের সম্পত্তি বিক্রি করেও তিনি এই পুরস্কার দেবেন। উজ্জয়িনী RSS সহ প্রচার প্রমুখ কুন্দন চন্দ্রাবতের ওই ঘোষণার ভিডিও ভাইরাল হতে কেরলের নানা জায়গা থেকে CPM সংঘ পরিবার হানাহানি খবর আসছে। গতকাল রাতে কুচিকুড়ের নাদাপুরমের কাছে RSS কার্যালয়ে বোমা ছুড়ে অজ্ঞাত পরিচয় লোকজন, 4 বিজেপি কর্মী জখম হন।
কিছুক্ষণ পরে ওই এলাকার একটি সিপিএম অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এছাড়া পাল্লাকারে ধারালো অস্ত্র নিয়ে সিপিএম যুবকর্মীদের উপর হামলা করা হয় বলেও অভিযোগ। রতীশ নামে জখম 30 বছর বয়সী এক সিপিএম কর্মী ও তার বন্ধু হাসপাতালে ভর্তি হন। পুলিশ জানিয়েছে বিকাল 5:30 নাগাদ 3 বিজেপি কর্মী তার বাড়িতে ঢুকে হামলা করে বলে দাবি রতীশের। তদন্ত চলছে। আরএসএস অবশ্য গতকালই চন্দ্রাবতের ওই উস্কানিমূলক ঘোষণা থেকে নিজেদের সরিয়ে নিয়ে তার নিন্দা করেছে। যদিও গত কয়েক মাস ধরে কেরলের কিছু এলাকা কার্যত বারুদের স্তূপের উপর বসে রয়েছে। সবচেয়ে পরিস্থিতি খারাপ কান্নুরে। সেখানে 2016 মে থেকে 400-এরও বেশি রাজনৈতিক সংঘর্ষ হয়েছে। গত 3 বছর তুলনায় সংঘর্ষ বেড়েছে 30%-এরও বেশি। 600-এরও বেশি সিপিএম, প্রায় 300-এরও বেশি বিজেপি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ন্যায্য বেতনের দাবিতে এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন ত্রিপুরা মেডিকেল কলেজের অশিক্ষক কর্মচারীরা। মুখ্যমন্ত্রী তাদেরকে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের মন্ত্রীর সঙ্গে দেখা করে এই বিষয়ে কথা বলার জন্য পরামর্শ দেন। ন্যায্য বেতনের দাবিতে এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন ত্রিপুরা মেডিকেল কলেজের অশিক্ষক কর্মীরা। ত্রিপুরা সরকার অধিগৃহীত সোসাইটির দ্বারা পরিচালিত হচ্ছে ত্রিপুরা মেডিকেল কলেজ। এই কলেজের কর্মীদের অভিযোগ, দীর্ঘ বছর ধরে সোসাইটি তাদেরকে খুব কম বেতন দিচ্ছে ও ন্যায্য বেতন থেকে বঞ্চিত করছে। এই বিষয়ে তারা একাধিকবার পরিচালক মণ্ডলীর সঙ্গে কথা বললেও আশ্বাস ছাড়া কিছু মিলছে না। ন্যায্য বেতন আদায়ের লক্ষ্যে কর্মচারীরা একাধিকবার বিক্ষোভ কর্মসূচিও দেখিয়েছেন, কিন্তু পরিচালক কর্তৃপক্ষ তা মানতে নারাজ। তাই বাধ্য হয়ে বঞ্চিত কর্মচারীরা এবার ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে দেখা করেন। শুক্রবার বঞ্চিত কর্মচারীদের এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী মানিক সরকারের বাসভবনে গিয়ে সাক্ষাৎ করে তাদের অভিযোগের কথা জানান। সব শুনে মুখ্যমন্ত্রী তাদেরকে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের মন্ত্রীর সঙ্গে দেখা করে এই বিষয়ে কথা বলার পরামর্শ দেন। সবই নার্সিং প্লাস অশিক্ষক কর্মচারী যারা আছে, নার্সিংয়ের টিচার যারা আছে। কয় দফাতে আপনি নিয়ে গেছিলেন? আমাদের দাবি ছিল 4টা। কি তার মুখ্য দাবি? আমাদের দিয়ে গত বছর থেকে আমরা দিয়ে পাচ্ছি না। 4% প্লাস 5%, 9% আমাদের পেন্ডিং। এরপরে যে রিভার্স পে স্কেলটা দেওয়া হয়েছে, এটাও আমাদের দেওয়া হয়নি। প্লাস আমাদের যে গ্রেডেশন হওয়ার কথা, এটা কারোর হয়েছে, কারোর হয়নি। সব কি বললো উনি বললো যে উনি দেখবেন, আর আমাদেরকে বলছেন যে এটা তো হেলথ দপ্তরের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী 5 মার্চ থেকে 12 মার্চ পর্যন্ত সারা রাজ্যব্যাপী সর্বপদ অভিযান করবে ডিওয়াইএফআই এসএফআই। তার এই অঙ্গ হিসেবে বিলোনিয়া সহ গোটা মহকুমায় চলছে ব্যাপক প্রস্তুতি। বৃহস্পতিবার রাধানগর নৃপেন চক্রবর্তীর স্মৃতি মিলনায়তনে হয় এক রক্তদান শিবির। সব্বহন জোটবাদন, বাঁচার লড়াই তেজে করুন। আগামী 5 মার্চ থেকে 12 মার্চ সারা রাজ্যব্যাপী সর্বপদ অভিযান করবে ডিওয়াইএফআই এসএফআই। তারই অঙ্গ হিসেবে বিলোনিয়া সহ গোটা মহকুমায় চলছে ব্যাপক প্রস্তুতি। বৃহস্পতিবার রাধানগর নৃপেন চক্রবর্তী স্মৃতি মিলনায়তনে হয় এক রক্তদান শিবির, যার আয়োজন করেন ডিওএফআই ও টিওয়াইএফআই এবং রাধানগর অঞ্চল কমিটি। এই রক্তদান শিবিরে উদ্বোধন করেন রাজ্যের তফসিলি জাতীয় পর্যটন দপ্তরের মন্ত্রী রতন ভৌমিক। উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক বাসুদেব মজুমদার, প্রাক্তন যুবনেতা অরূপ মজুমদার, এলোকেশ সিনহা, সংগঠনের মহকুমা সম্পাদক মধুসূদন দত্ত, সভাপতি রিভু সাহা। এই রক্তদান শিবিরের অনুষ্ঠানের সভাপতি ছিলেন বাসুদেব দে। উপস্থিত ছিলেন গণ আন্দোলনের নেতা সমীর দেবনাথ, রাজনগর পঞ্চায়েত সমিতির সদস্য অংথাই মক সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতন ভৌমিক বলেন যে রক্তদান একটি মহৎ দান। রক্ত অন্য কোথায় উৎপন্ন হয় না, মানুষের দেহে উৎপন্ন হয় আর মানুষের জন্য কাজে লাগে। রক্তের মাধ্যমে একজন মানুষ রোগীর জীবন বাঁচানো যায়। মানুষের জীবন বাঁচানোর চেয়ে আর কি মহৎ কাজ হতে পারে। শুধু রক্ত গ্রহণ না, বিজ্ঞানকে কাজে লেগে এখন কি আগে তো বিলোনিয়া ব্লাড ব্যাংক ছিল, এখন ব্লাড ব্যাংক হয়েছে। আগরতলার পরে এখন উদয়পুরে রক্ত একটা বোতল দিলেন, এক বোতল দিয়ে কি একজনকে শুধু দেওয়া যায়, কিন্তু আগরতলা এবং উদয়পুরে এখন এক বোতল রক্তকে 4 জনকে দেওয়া যাবে। অর্থাৎ যার যেটা প্রয়োজন ভাগ করে সেটাই দেওয়া যাবে। এরকম সেপারেশন আছে। ভবিষ্যতে সরকারের উদ্যোগ আছে, প্রত্যেকটা জেলায় এটা করা হবে। আমাদের এই স্বাস্থ্যের ক্ষেত্রে ধরো সারা ভারতবর্ষে বেশ কয়েকটা ক্ষেত্রে শিশু মৃত্যু, জন্ম প্রসবকালে মায়ের মৃত্যু, এগুলি আমরা কিন্তু জাতীয় করতে পারছি। আরো
এছাড়াও বক্তব্য রাখেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক বাসুদেব মজুমদারও। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শুক্রবার থেকে শুরু হলো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2017 সালের মাধ্যমিক পরীক্ষা। গোটা রাজ্যের সাথে সোনামুড়ায়ও মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো। শুক্রবার থেকে শুরু হলো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2017 সালের মাধ্যমিক পরীক্ষা। গোটা ত্রিপুরা রাজ্যে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। প্রথম দিনের পরীক্ষার বিষয় ছিল বাংলা। এদিন গোটা রাজ্যের সাথে সাথে দুপুর 12টায় সোনামুড়াতেও শুরু হয় মাধ্যমিক পরীক্ষা 2017। মহকুমার মোট 10টি ভেন্যুতে হয় এই পরীক্ষা গ্রহণ প্রক্রিয়া। এই বছর গোটা মহকুমা থেকে মাধ্যমিক পরীক্ষায় বসে মোট 3284 জন। এদের মধ্যে মাদ্রাসা আলিম পরীক্ষার জন্য মোট 10 জন পরীক্ষার্থী পরীক্ষায় বসে। এবার সোনামুড়ায় মাধ্যমিক পরীক্ষাকে ঘিরে প্রশাসনিক ব্যবস্থা ছিল জোরদার। পরীক্ষা কেন্দ্রের বাইরে আশপাশ এলাকায় ছিল 144 ধারা জারি। এই বছর সোনামুড়া নগর এলাকার 3টি ভেন্যুতে হয় পরীক্ষা গ্রহণ প্রক্রিয়া। এনসিআই সোনামুড়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয় ও সোনামুড়া ইংলিশ মিডিয়াম বিদ্যালয়। এই 3 ভেন্যুর ইনচার্জ ছিলেন এনসিআই স্কুলের প্রধান শিক্ষক সুশান্ত চক্রবর্তী। তিনি জানায়, খুব শান্তিপূর্ণভাবে হয়েছে পরীক্ষা। প্রশাসনিক ব্যবস্থাও ছিল খুব জোরদার। এক্সামিনেশন 2017 আজকে 12টা থেকে সারা ত্রিপুরা রাজ্যের সঙ্গে আমাদের সেন্টারও শুরু হয়েছে। তো মাদ্রাসা আলিম এক্সাম সহ আমাদের এখানে টোটাল ক্যান্ডিডেট 782 এবং 10 জন মাদ্রাসার 792। এর মধ্যে মেল ক্যান্ডিডেট হচ্ছে 375 এবং মেল 10 মাদ্রাসা 385 আর ফিমেল 407। পরীক্ষা হচ্ছে আমাদের এনসি ইনস্টিটিউশন ভেন্যু, সোনামুড়া গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল এবং সোনামুড়া ইংলিশ মিডিয়াম স্কুল। এখন অবধি খুব সুন্দর, ছেলেমেয়েরা খুব উৎসাহের সহিতই পরীক্ষা দিচ্ছে। যতটুকু দেখতে খুব সুন্দর, ঠিক টাইমে গাড়ি এসছে, আমাদের কোশ্চেনও আসছে ঠিক টাইমে, পুলিশ পার্সনও এসছে, আমাদের স্বাস্থ্যকর্মীরাও ঠিক টাইমে চলে এসছে। এক কথায় বলা চলে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো সোনামুড়ার প্রথম দিনের মাধ্যমিক পরীক্ষা 2017। টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা। ঊনকোটি জেলার মহকুমার 5টি পরীক্ষা কেন্দ্রে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা 2017। প্রথম দিন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো মাধ্যমিক পরীক্ষা। শুক্রবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হলো। প্রথম দিন ছিল বাংলা। ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার মাধ্যমিক পরীক্ষার 5টি কেন্দ্র রয়েছে। এগুলি টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, নেতাজি বিদ্যাপীঠ, RKSP এবং RKI। কৈলাসহর মহকুমায় মোট মাধ্যমিক পরীক্ষার্থী 2100 জন ছাত্রছাত্রী। পরীক্ষা প্রথম 1 ঘন্টা যাওয়ার কিছুক্ষণ পর টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে মাসুক আলী নামে এক ছাত্র নকল করতে ধরা পড়ে। মাসুক আলী কৈলাসহর শ্রীনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। মাসুক এক্সটার্নাল পরীক্ষার্থী। এ ব্যাপারে ঊনকোটি জেলা শিক্ষা আধিকারিক শ্যামল দাস বলেন, মাসুক আলী পরীক্ষা কেন্দ্রে 114 কপি জেরক্স শিট নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকে এবং হাতে নাতে ধরা পড়ে। এছাড়াও মহকুমার সমস্ত তথ্য সম্পর্কে বলেন শ্যামল দাস। ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আওতায় আমাদের কৈলাসহর সাব ডিভিশনে মোট 5টা ভেন্যু আছে। এই 5টা ভেন্যুতেই পরীক্ষা চলছে। গতকালকে 12 ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে, আজকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। তো মাধ্যমিকের 5টা ভেন্যুতেই পিসফুলি পরীক্ষা চলছে। গতকালকে উচ্চ মাধ্যমিকে একজন অসৎ উপায় অবলম্বন করার জন্য বহিষ্কৃত হয়েছে। জারলতলি ক্লাস 12 স্কুলের কন্টিনিউ স্টুডেন্ট অজিত সিনহা, সে বহিষ্কৃত হয়েছে গতকালকে। আর আজকে টিলাবাজার ক্লাস 12 স্কুলের ভেন্যুতে একজন স্টুডেন্ট, তার নাম মোহাম্মদ মাসুক আলী, শ্রীনাথপুর হাই স্কুলের ছাত্র, সেও এক্সটার্নাল ক্যান্ডিডেট। সে অসৎ উপায় অবলম্বন করার জন্য হাতে নাতে ধরা পড়েছে। কৈলাসহর শহর উত্তরাঞ্চলের সংখ্যালঘু এলাকায় টিলাবাজারে অবস্থিত টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। এই পরীক্ষা কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা হল 437 জন। এর মধ্যে আজকে পরীক্ষায় বসে 426 জন, তার মধ্যে 141 জন ছাত্র এবং 285 জন ছাত্রী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বন্ধসুদের কবলে পড়ে 18 পাহাড় থেকে উদা হয়ে যাচ্ছে বহু মূল্যবান গাছ। প্রতিদিন রাতেই বনের মূল্যবান গাছ কেটে 18 পাহাড় থেকে পাচার হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে। বন্ধসুদের কবলে পড়ে 18 পাহাড় থেকে উদা হয়ে যাচ্ছে বহু মূল্যবান গাছ। প্রতিদিন রাতে বনের মূল্যবান গাছ কেটে 18 পাহাড় থেকে পাচার হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায়। পাচারকালে 2 লক্ষাধিক
মূল্যের সেগুন কাঠ নিয়ে দ্রুতগতিতে পালিয়ে যেতে চাইলে বন দপ্তরের কর্মীদের দাবরানি খেয়ে দুর্ঘটনার কবলে পড়ে একটি কাঠ বোঝাই ট্রাক। ঘটনায় জানা যায়, আজ ভোররাতে বনরক্ষা কর্মীরা সন্দেহমূলকভাবে আঠারমোড়া জাতীয় সড়কে TR 031879 নম্বরের একটি ট্রাক গাড়িকে তল্লাশি করতে চাইলে গাড়িটি দ্রুতবেগে পালিয়ে আসে। পেছনে পেছনে বনরক্ষা কর্মীরাও ধাওয়া করে গাড়িটিকে। তেলেমুড়া থানাধীন চাকমাঘাটের জারুইলং বাড়ি এলাকায় আসতে জাতীয় সড়কে অন্য একটি TR 061856 বুলেরো ট্রাক গাড়িকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বাড়িতে উল্টে যায়। যদিও চালক পালিয়ে যেতে সক্ষম হয়, হতাহতের কোনো খবর নেই। এলাকাবাসী সঙ্গে সঙ্গে খবর দেয় অগ্নি নির্বাপক দপ্তরে। ছুটে আসে দমকল কর্মীরা। ঘটনাস্থলে তেলেমুড়া থানার পুলিশ ও বন দপ্তরের কর্মীরা গাড়ি ও কাঠগুলিকে উদ্ধার করে বন দপ্তরে নিয়ে যায়। বলা যায়, প্রতিনিয়তই আঠারমোড়া পাহাড়ের কোল শূন্য করে সক্রিয় চোরা কারবারিরা মূল্যবান গাছগুলি ধ্বংস করে নিচ্ছে। বন দপ্তর সবকিছু জেনে ও শুনেও নীরব দর্শকের ভূমিকা পালন করছে। গাড়িটা তো গড়ের মধ্যে যদি পড়তো তো গাড়ি গড় সব কিছু নষ্ট হয়ে গেল না। কি আছে এটার মধ্যে? এই সব সেগুন। কই যাইতেছিল এটা? দিয়ে মনে আগরতলা সম্ভাবনা আগরতলা যাওয়ানের পথে মনে রুয়ানা দিছিল। তো সাইড টার্নিং এর মধ্যে সাইড টার্নিং লওয়ানের আগে কাজ হয়ে গেছে। আচ্ছা, কত টাকা হইব কাঠগুলি আনুমানিক? 1.5 লাখ মতো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৃষি মাঠে শুরু হয়ে গেছে বোরো ধান গাছের রোগাক্রম। অসহায় বিপন্ন চাষিদের মাথায় হাত। কৃষি দপ্তর এখনও নির্বিকার। ঘটনা কাঠালিয়া কৃষি মহকুমা অফিস কার্যালয়ের দক্ষিণে। কৃষি মাঠে শুরু হয়ে গেছে বোরো ধান গাছের রোগাক্রম। অসহায় বিপন্ন চাষিদের মাথায় হাত। কৃষি দপ্তর এখনও নির্বিকার। ঘটনা কাঠালিয়া মহকুমা অফিস কার্যালয়ের দক্ষিণে ডিলছড়া দূরত্বে পলাশক্ষেতে হারাদন কর ও সাধন মল্লের কৃষি জমিতে বেশ কিছুদিন ধরে অসহায় চাষিরা রোগ পাকা দমনের জন্য কাঠালিয়া স্টোরের দায়িত্বে থাকা BLW সুকুমনি ত্রিপুরার সন্ধানে দৌড়ঝাঁপ অব্যাহত রয়েছে, কিন্তু কৃষিকর্মী দেখাই মিলছে না বলে চাষিদের অভিযোগ। এদিকে চাষি হারাদন কর দপ্তরের পরামর্শ নিয়ে 4.5 কানি কৃষি জমি শ্রী পদ্ধতিতে বর্গা চাষ করেছে এই বড় মরশুমে দাঁড় দেনা করে। একই চাষির ব্যয় হয়েছে প্রায় 20,000 টাকা। এখন জমিতে মাঝে মাঝে ডিগ কাটা ও ডিগ পচা শুরু হয়েছে তার জমিতে। একই অবস্থা পাশের কৃষি জমির মালিক সাধন মল্লের। প্রান্তিক চাষি সাধন বেশিরভাগ সময় দিনমজুর করে তার পরিবার চালাতে হয়। এখন কৃষি জমির এই অবস্থায় দিশেহারা চাষি। ধসা রোগে ছোঁয়া বসে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, এই সময়তে রোগ পোকা দমনে যদি দপ্তরের কর্মীরা পাশে না থাকে বা সঠিক পরামর্শ দিয়ে রোগাক্রমণ থেকে ধান গাছকে রক্ষা না করা হয় তাহলে ফল কিভাবে হবে? অথচ একজন চাষির মাথায় ঘাম পায়ে ফেলে দৈহিক শ্রম ও প্রচুর অর্থ ব্যয় করে ফসল ফলানোর উদ্যোগী হয়েছিল। দেখা যাচ্ছে রোগ পোকা দমনের সময় দপ্তরের কর্মীদের পাত্তাই পাওয়া যাচ্ছে না। আমার 30-40 হাজার টাকা 4 কানি 4.5 কানি জমি বাগা করছি, একদম আমি জীবনে শেষ। দেখছেন কি অবস্থা, পুরা ক্ষেত এরকম। জান আছি তারা আইয়ে না। কতটুকু ক্ষেত আপনার? আমার 1 কানি জমি, মানে হুকে খাই শেষ দিলেছি। কি অবস্থা, আমার 4 কানি 4.5 কানি জমি করছি বাগা, এই 30-40 হাজার টাকা আমি সুদে লইয়া খরচা করছি, কিন্তু ওই দেখেন কি অবস্থা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলেমুড়া পুরো এলাকার আবর্জনা ফেলার জন্য তৈরি হচ্ছে ডাম্পিং স্টেশন। মোট 66 লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে এই ডাম্পিং স্টেশনটি। তেলেমুড়া পুরো এলাকার আবর্জনা ফেলার জায়গা নিয়ে বহুদিন যাবৎ সমস্যা ছিল। এখন এই সমস্যার স্থায়ী সমাধান হতে যাচ্ছে। তেলেমুড়া শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে তৈরি হচ্ছে ডাম্পিং স্টেশন। তেলেমুড়া পৌর পরিষদ এলাকার আবর্জনা সহ সেফটি ট্যাঙ্কের ও ময়লা ফেলার জায়গার 7 মাইল এলাকায় তৈরি হয়েছে এই ডাম্পিং স্টেশন। মোট 66 লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে এই ডাম্পিং স্টেশনে পুনে 6 কানি জায়গার মধ্যে ব্যয় করা হচ্ছে এই স্টেশনটি। আগামী মাস 2 মধ্যে তার কাজ সম্পন্ন হয়ে যাবে বলে পুর কর্তৃপক্ষের আশা। বৃহস্পতিবার তেলেমুড়ার বিধায়িকা গৌরীদাস, পুরপিতা সজন কুমার দে, পুর পরিষদের কার্যনির্বাহী আধিকারিক কমল দেববর্মা, PWDর আধিকারিক সহ অন্যান্য আধিকারিকরা এই কেন্দ্রটি পরিদর্শন করেন। তাদের আশা মাস 2 মধ্যে কাজটি সম্পন্ন হবে। একেবারে শহর এলাকার আবর্জনা সেফটি ট্যাঙ্কের ময়লা এখানে ফেলা হবে। এলাকাটি তেলেমুড়ার তৈদুর বাজারের দিকে 7 মাইল এলাকার বন দপ্তরের জায়গা। এই স্টেশনটি শুরু হওয়ায় শহরবাসী খুব খুশি। এটা হইতেছে ডাম্পিং স্পট। সারা
পৌর এলাকা যত আবর্জনা আছে এখানে ফালানো হইব। তো এটার বাজেট হয়েছে ৬৬ লাখ টাকা। কাজ শুরু হয়েছে প্রায় মাস ৩ হয়েছে, 3 মাস না ঠিক। কতখানি জায়গা লইয়া এটা হলো 1 হেক্টর আর কি, ফরেস্ট ডিপার্টমেন্টের হিসাবে। আমরা এটা ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে, তো কন্ট্রাক্টর তো কইতেছে যে মার্চের মধ্যে শেষ হইব। আমরা তবু একটু মনে করতেছি আমরা এপ্রিলের মধ্যে যে এটাটা যখন চালু করতে পারি এই চেষ্টা চলছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবার দেখে নিচ্ছি খবর শিরোনাম। আফগানিস্তানের রাজধানী কাবুলের 2টি এলাকায় জঙ্গি গোষ্ঠী তালেবানের হামলায় অন্তত 16 জন নিহত এবং 50 জন আহত হয়েছে। চলে গেলেন রাজ্যের প্রথম আলিম মাওলানা সুলতান আহমেদ। গতকাল ভোরে সোনামুড়া মতিনগরের ফকিরাতুল্লাহ বাড়িতে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। বৃহস্পতিবার ভারতের অন্যতম অত্যাধুনিক সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।